হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শো। আজকের মার্ডার কেসটা শেয়ার করার আগে তোমাদেরকে আমি একটু অ্যালার্ট করতে চাই, যারা সেন্সিটিভ পার্সন আছো তারা এই কেসটা স্কিপ করতে পারো। দি কেস অফ জুনকো ফুরুতা, জাপানের নাম শুনলে আমাদের ফার্স্ট মাথায় আসে অ্যানিমে ক্যারেক্টার্স আর জাপানিজ ফুড। আর জাপান এশিয়ান কান্ট্রির মধ্যে সবচেয়ে সেফেস্ট কান্ট্রি হিসেবেও ধরা যায়। কিন্তু 1989 29th অফ মার্চ এই সেফেস্ট কান্ট্রি যে ধারণাটা সেটা একটু বদলে যায়। ঘটনাটা শুরু হয় টোকিও, জাপান থেকে। একটা 19 বছরের মেয়েকে রেপ করার দোষে হিরোশি মিয়ানোকে পুলিশ কাস্টাডিতে আনা হয়। আর এই রেপের যে ঘটনাটা ছিল, তখন হিরোশি মিয়ানোর সাথে তার একজন বন্ধু এই কেসটাতে ইনভলভ ছিল। তো তাকেও পুলিশ কাস্টাডিতে আনার পর তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা কোনো কিছু একসেপ্ট করছিল না। তারপরে তাদেরকে আলাদা আলাদা ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। দেন এমন একটা রহস্য খোলে পুলিশদের সামনে, যেটা শোনার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। এই 19 বছরের মেয়েটাকে যখন রেপ করা হয়, তার আগে পরে অনেক এরকম কেস আছে যে মেয়েরা কিডন্যাপ হয়ে যাচ্ছে। তাই জন্য পুলিশদের সন্দেহ হয় যে এই ছেলেগুলো হয়তো এর সাথে জড়িত। তাই জন্য জাস্ট এমনি তুক্কা মেরে পুলিশ অফিসার হিরোশি মিয়ানোকে জিজ্ঞাসা করে, আমি জানি যে তোমরা মার্ডার করেছো। তো এই ঘটনাটা শোনার সাথে সাথে হিরোশি মিয়ানো ভেঙে পড়ে এবং সে মনে করে তার বন্ধু হয়তো সব সত্যি কথা পুলিশদের বলে দিয়েছে। হিরোশি মিয়ানো নিজের সব দোষ স্বীকার করে নেয় এবং বলে যে তার বডিটা কোথায় রেখেছে। হিরোশি মিয়ানোর কথা শুনে পুলিশ অফিসাররা যখন সেই জায়গায় যায়, তখন একটা কন্টেনার কংক্রিট সহ উদ্ধার করে। সেখান থেকে কংক্রিটের মধ্যেই ছিল লাশটা আলাদা করার পর জানা যায় পুলিশ অফিসাররা অ্যাকচুয়ালি যাকে খোঁজার জন্য হিরোশি মিয়ানোকে তুক্কাটা মেরেছিল তার বডি এটা না। ফিঙ্গারপ্রিন্ট থেকে জানা যায় যে এই বডিটা যার ছিল তার নাম হলো জুনকো ফুরুতা ইয়াশিও মিনামি নামে হাই স্কুলে পড়াশোনা করত। সে পড়াশোনার সাথে সাথেও একটা ছোট দোকানেও অ্যাজ এ শপকিপার হিসেবে কাজ করত। জুনকো অ্যাকচুয়ালি প্রচণ্ড ব্রাইট স্টুডেন্ট ছিল আর তার পার্সোনালিটিটা প্রচণ্ড অ্যাট্রাকটিভ ছিল। তাই জন্য স্কুলের টিচার, স্টুডেন্ট সবাই জুনকোকে খুব ভালোবাসতো। হিরোশি মিয়ানো এই স্কুলেই পড়তো আর সে জুনকোকে লাইক করতো অ্যান্ড প্রপোজও করে দেয়। অ্যাকচুয়ালি হিরোশি মিয়ানো ছিল ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার, তো তাকে সবাই ভয় পেত। আর এটা ভেবেই জুনকোকে সে প্রপোজ করে যে জুনকো হয়তো ভয় পেয়ে তাকে হ্যাঁ বলে দেবে, কিন্তু জুনকো তাকে সরাসরি না করে দেয়। এই না করার জন্যই হিরোশি মিয়ানো ঠিক করে যে এর প্রতিশোধ নেবে, কিন্তু প্রতিশোধ নেওয়ার মতন সে কোনো সুযোগ পাচ্ছিল না। 25th of November 1988 মিসাতো সাইতেমা ইন জাপান এই জায়গাতেই জুনকো থাকতো। জুনকো কাজ সেরে তার বাড়ি ফিরছিল সন্ধ্যে 8:30 নাগাদ। এর মধ্যে কি হয়, যখন জুনকো তার বাড়ি ফিরছিল তখন একটা ছেলে বাইকে এসে তাকে লাথি মেরে ফেলে দেয়। ঠিক এই সময় হিরোশি মিয়ানো সেই জায়গা থেকে যাচ্ছিল আর জুনকোকে দেখে হিরোশি মিয়ানো বলে যে হেল্প করবে আর তাকে বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু জুনকোকে একটা ফাঁকা গোডাউনের মধ্যে নিয়ে যাওয়ার পর জুনকোকে সে বলে যেই ছেলেটা তাকে লাথি মেরে ফেলে দিয়েছিল সেই ছেলেটা অ্যাকচুয়ালি তার বন্ধুই ছিল। ঠিক এরপর জুনকোকে হিরোশি মিয়ানো ব্ল্যাকমেল করে যে সে যদি এখন চিৎকার চেঁচামেচি করে তাহলে তার বাবা মাকে মেরে ফেলবে। আর যেহেতু হিরোশি মিয়ানো ইয়াকুজা গ্যাং মেম্বার ছিল, তাই জন্য তো জুনকো আগে থেকেই তাকে ভয়ও পেত। ঠিক এই সুযোগ নিয়ে হিরোশি মিয়ানো জুনকোকে রেপ করে। তারপর সেখান থেকে বেরিয়ে তারা একটা হোটেলে যায়। সেই হোটেলে নিয়ে গিয়েও জুনকোকে রেপ করে আর এই রেপের কথাটা পুরো তার বন্ধুদেরকে ফোন করে বলে। হিরোশি মিয়ানো জুনকোকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে একটা তারা পার্কে আসে। পার্কে গিয়ে সেখানে অলরেডি তার 3টে বন্ধু ছিলই। তখন তারা সবাই মিলে মিনাটোর বাড়ি যায়। এবার মিনাটোর বাড়ির সিচুয়েশনটা কি ছিল, মিনাটোর বাড়ি তার প্যারেন্টসরা বেশিরভাগ বাইরে থাকতো কাজের সূত্রে, খুব কম সময়ের জন্যই বাড়ি আসতো। এই সুযোগে মিনাটোর ওই বাড়িটাই হয়ে যায় ঘাঁটি আর জুনকোর জন্য হেল। 25শে নভেম্বর থেকে 4th of January জুনকোর উপর যেরকম অত্যাচার করা হয় সেটা অভাবনীয়। জুনকোকে অলওয়েজ নেকেড রাখা হতো আর এই টাইমটাতে তাকে মিনিমাম 400 থেকে 500 বার রেপ করা হয়ে গেছিল। আর
ইয়াকুজা গ্যাং মেম্বারের প্রচুর লোক জুনকোর ওপর অত্যাচার করে, তাকে রেপ করে। হিরোশি মিয়ানো তো তাকে এত মারতো যে তার সারা গা যখন ফুলে যেত, তার ট্রিটমেন্ট তো দূরের কথা, তাকে খেতেও দেওয়া হতো না ভালো করে। এই পুরো পিরিয়ডটাতে এত অত্যাচারিত হতে এত মার খেতে জুনকো একটা টাইমে মিনাটোর বাড়ির ফোনের কাছে পৌঁছে যায় এবং পুলিশকে ফোন করেও দিয়েছিল। কিন্তু এমন টাইমে মিনাটো এসে তাকে আটকায় এবং তাকে প্রচুর মারধর করে এবং ফোনটা রেখে দেয় সে। তারপরে পুলিশরা যখন তাকে কল ব্যাক করে তখন মিনাটো বলে দেয় যে ভুল করে ফোন চলে গেছিল। তার কিছুদিন পর জুনকোকে যারা রেপ করেছে তার মধ্যে একজনের ভাই সেটা জেনে গেছিল এবং তার প্যারেন্টসদের বলে দিয়েছিল। প্যারেন্টসরা জেনে এই ঘটনাটি পুলিশকে বলে এবং পুলিশ সেখানে সার্চ পার্টি পাঠায়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছে যাওয়ার পরে যখন মিনাটোর বাড়িতে ঢোকার চেষ্টা করে তখন মিনাটোর প্যারেন্টস তাকে আটকিয়ে বলে যে এরকম এখানে কোনো কিছুই ঘটছে না। পুলিশ তাদেরকে বিশ্বাস করে ছেড়ে দিয়ে চলে আসে। সেদিনকে যদি সেই পুলিশ দুটো ঢুকে যেত বাড়িতে তাহলে হয়তো জুনকোর এইরকম একটা পরিস্থিতি কোনোদিনও হতো না। তো প্রথমে তো মিনাটোর প্যারেন্টসরা জানতো যে জুনকো হচ্ছে মিনাটোর গার্লফ্রেন্ড, বাট কিছুদিন পর তারাও বুঝে যায় যে এখানে অন্য কিছুই চলছে। কিন্তু সে তার ছেলে এবং ছেলের বন্ধুদের আটকায় না, তার কারণ হচ্ছে তারা ইয়াকুজা গ্যাং মেম্বার ছিল। জুনকোকে ভালো করে খেতে না দেওয়ার জন্য জুনকোর এমন অবস্থা হয়ে গেছিল যে বাথরুমেও হেঁটে যেতে পারতো না। ঠিক এর জন্য জুনকো অনেক সময় ঘরের মধ্যেও টয়লেট করে দিত। জুনকোকে সেই টয়লেটটাকে নিজে পরিষ্কার করতে হতো। মারধর করার সাথে সাথে তাকে অনেকভাবে টর্চারও করা হতো। অনেক সময় তার ভ্যাজাইনাল এরিয়াতে গরম বাল্ব, কাচের বটল ইনসার্ট করা হতো। পায়ে, হাতে মোমবাতির গরম তেল তার সারা শরীরে ফেলা হতো। এমনকি তার পিউপিল অ্যান্ড চোখের যে ল্যাশ হয় সেটাও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এত অমানবিক অত্যাচার সহ্য করার পরেও জুনকো বেঁচে ছিল। যখন ডিসেম্বরের ঠান্ডার সময় থাকতো সেই ঠান্ডার মধ্যে জুনকোকে ব্যালকনিতে নেকেড অবস্থায় ফেলে রাখা হতো। এত কিছু সহ্য করেও জুনকো বেঁচে যায়। এরপর কি হয়, জুনকোকে এত অত্যাচার করার জন্য, এত মারধর করার জন্য ওর সারা গা ফুলে যায় এবং ইনজিয়ার্ড জায়গাগুলো থেকে পুঁজ বেরোনো শুরু হয়। এর জন্য হিরোশি মিয়ানো এবং তার পুরো ফ্রেন্ডসদের গ্যাংরা তার উপর ইন্টারেস্টও আসে। 4th of January 1989 এই টাইমে হিরোশি মিয়ানো যখন মিনাটোর বাড়িতে যায় এবং জুনকোকে দেখে যে সে প্রায় অজ্ঞানের মতন পড়ে রয়েছে, তখন তাকে প্রচুর মারধর করে। মারধর করার পরে 4th of January সকালবেলা মিনাটো হিরোশি মিয়ানোকে খবর দেয় যে জুনকো আর কোনো সাড়া দিচ্ছে না। তখন সে এসে দেখে যে সত্যিকারেরই জুনকো মারা গেছে। হিরোশি মিয়ানো এবং তার ফ্রেন্ডসরা প্ল্যান করে যে একটা বড় টিনের মধ্যে জুনকোর বডিটা রেখে সমুদ্রের মধ্যে ফেলে দেবে। তো তাই করে তারা একটা বড় টিনের ড্রামের মধ্যে জুনকোর বডি ফেলতে চলে যায়। কিন্তু কিছুটা যাওয়ার পরই তারা দেখতে পায় একটা বড় ইন্ডাস্ট্রিয়াল জায়গা পুরো ফাঁকা পড়ে রয়েছে। সেই ফাঁকা জায়গাতেই তারা বডিটা রেখে চলে আসে। এই পুরো ঘটনা যখন জুনকোর ফ্যামিলি মেম্বার্সদের জানানো হয়, জুনকোর মা যখন বিশেষত এই ঘটনা জানতে পারে তখন সে অজ্ঞান হয়ে যায়, এমনকি সে পাগলও হয়ে গেছিল। পরে গিয়ে তাকে সাইকিয়াট্রিস্ট তো দেখাতে হয়েছিল। জুনকোর যেদিনকে বডি 29শে মার্চ 1989 জুনকোর বডি আনা হয় এবং যে স্কুলে জুনকো পড়তো সেই স্কুল থেকে তাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হয়। যদিও সে গ্র্যাজুয়েট করতে পারে না, বাট তার প্রিন্সিপাল, তার ম্যাডামরা তাকে ভালোবেসে এটা ভেট দেয়। 1st of April থেকে জুনকো যেই দোকানে, যে ইলেকট্রিক শপে কাজ করার কথা ছিল, সেই দোকানের মালিকও তাকে তার ইউনিফর্মটা ভেটে দেয়। জুনকোর ওপর যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছিল তাদের মধ্যে সবচেয়ে ওপরে ছিল হিরোশি মিয়ানো। হিরোশি মিয়ানোর 19 থেকে 20 বছরের জেল হয়। শিনজি মিনাটোর 6 থেকে 7 বছরের জেল হয় এবং জোগুরু আর ইয়াসুনি বাটনাবেরও 6 থেকে 7 বছরের জেল হয়। তারা যখন বড় কোর্টে এই কেসটাকে আবার চ্যালেঞ্জ করে তখন সেখানে কি হয় যে তাদের এই জেলের সময়সীমাটা আরো বেড়ে যায়। হিরোশি মিয়ানোর 23 বছরের জেল হয়। শিনজি মিনাটো, জোগুরু, ইয়াসুনি বাটনাবেরও 10 বছরের জেল হয়ে যায়। যেই পুলিশ অফিসাররা মিনাটোর বাড়ির সামনে পৌঁছে গিয়েও ভালো করে সার্চ না করে বেরিয়ে আসে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়। তো এখানেই শেষ হচ্ছে আজকের এই ক্রাইম স্টোরিটা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। যদি এই ধরনের ক্রাইম স্টোরি শুনতে ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে একটা নেক্সট ক্রাইম স্টোরি নিয়ে।